এটা তো অনেকটাই পুরনো খবর, তাই না? পুরনো খবর। ভারত আর যুক্তরাষ্ট্র তারা একটা প্রতিরক্ষা চুক্তি করছে 10 বছর মেয়াদি। তো এটা অনেকটাই পুরনো খবর এবং এটা নিয়ে একটা ভিডিও আমি তাৎক্ষণিক বানিয়েছিলাম। তো চিন্তা করলাম যে এটা নিয়ে আমার মনে হয় যে ভারত এবং আমেরিকা যে চুক্তি করলো, এই যে সামরিক যে চুক্তিটা করলো, অনেকে আবার বললো যে এখানে অস্ত্র বেচা কিনার কোনো বিষয় না ইত্যাদি, এরকম বলার চেষ্টা করলো। এবং আমি আগের ভিডিওতে যেভাবে বলছিলাম যে এটা কিন্তু আসলে একটা বিরাট একটা দিক নির্দেশনা দেয় আর কি। তো অনেকে আবার বলার চেষ্টা করছে না না না, এটা এমন মারাত্মক কোনো চুক্তি না যেটা খুব সিগনিফিক্যান্ট কিছু। কিন্তু আমার কাছে সেটা একেবারেই মনে হয় নাই। বস্তুত এই যে আমেরিকা এবং ভারত এরা যে চুক্তি করলো, এখানে বাংলাদেশের আসলে কি হতে যাচ্ছে, আমার মূল চিন্তার বিষয় হচ্ছে সেটা। সারা দুনিয়া গোল্লা যাক, আই ডোন্ট কেয়ার, বাট আমি আসলে চিন্তা করি আমার বাংলাদেশে নিয়ে। এর বাইরে আমার চিন্তা অত বেশি যায় না। তো চুক্তি তো করে ফেললো। খেয়াল করতে হবে যে এই ভারত এবং আমেরিকার এই যে মাঝখানে বেশ কিছুদিন ধরে একটা চাপানুতোর ছিল, উত্তেজনা, কথাবার্তা, নানা কিছু ডোনাল্ড ট্রাম্প বলে যাচ্ছিল, শুল্ক বাড়াচ্ছিল, তারপরে ভারতের ব্যাপারে নানা রকম উন্নাসিক কথাবার্তা কিন্তু সে বলে গেছিল। বাট ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈর্য সহকারে কোনো প্রতিক্রিয়া না দিয়ে চুপচাপ ছিলেন। এবং এই চুপচাপ থাকাটাই ছিল এক ধরনের কিন্তু প্রতিশোধও বলা যায়। এবার আপনাকে গালিগালাজ করতেছে, আপনাকে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, আর আপনি মনে করেন যে কিছুই বললেন না, ইগনোর করে গেলেন। তাহলে যে লোকটা গালিগালাজ করতেছে একটা পর্যায়ে সে কিন্তু নিজেরে বোধাই মনে করবে এবং সে কিন্তু নিজেকে ইনসাল্টেড ফিল মনে করবে। কেন? কারণ সে তো চাচ্ছে যে আপনি কিছু তার বলেন, তাহলে না তার গালিগালাজটা ঠিক হয়, তাই না? এবং সেও মনে শান্তি পায়, আচ্ছা ঠিক আছে। কিন্তু এই নরেন্দ্র মোদী কিন্তু ওই কাজটাই করছে, কিছুই বলেই নাই। এবং যেটা আমরা শুনলাম যে যেমন এই যে দেওয়ালি উপলক্ষে বা নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ফোন টোন করেছিল, তখন নরেন্দ্র মোদী ধরছে, ঠিকই আছে। তখন না ধরাটা অসৌজন্যমূলক হতো। জন্মদিনে শুভেচ্ছা জানাতে যদি কেউ চায় তাহলে অবশ্যই সেটাতে ধরতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট যদি হয় তাহলে তো অবশ্যই সেটাকে তখন কিন্তু ইগনোর করা যাবে না। এবং তখন ইগনোর করলে সেটা হতো নরেন্দ্র মোদীর কিন্তু অসৌজন্যতা, অর্থাৎ সৌজন্য জ্ঞান তার মধ্যে ব্যাপক, এতে কোনো সন্দেহ নাই। বাট ওই যে এর আগে যে ওই যে ট্যারিফ নিয়ে নানা কিছু 4বার ফোন করছিল, একবারও নরেন্দ্র মোদী যে ধরে নাই, ওইটা দিয়ে নরেন্দ্র মোদী বুঝাইয়া দিয়েছিল যে ওই আগের ভারত আর এখনকার ভারত এক না। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা তুমি যা বলবা আর তুমি ফোন করলেই আমাকে ধরতে হবে, কথা বলতে হবে, না, সেই ভারত এখন আর নাই। অন্তত ভারত কিন্তু এটা খুব ভালো করে প্রমাণ করে দিয়েছে। এবং এই ধরনের যখন চাপানুতর চলছিল তখন আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, কয়েকজন সিনেটর, সম্ভবত 20 জন না 21 জন সিনেটর অলরেডি চিঠি লিখছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ভারতকে আমেরিকার ভীষণভাবে প্রয়োজন বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষিতে। সুতরাং ভারতকে ইগনোর করে বা সাইড লাইনে বসিয়ে বা ভারতকে পাশ কাটিয়ে যদি আমেরিকা মনে করে যে তার দাদাগিরি সে ফলাতে পারবে বা তার মাতবাড়ি চলবে, এটা অত্যন্ত ভুল ধারণা। এবং ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিল যে অতি সত্বর সে যেন তার মানে সম্পর্কটাকে মেরামত করে। এবং এই সমস্ত চিঠি লেখার মধ্যে দিয়ে কিন্তু এই যে ভারত আর আমেরিকার মধ্যে কিন্তু আলাপ আলোচনা কিন্তু চলমান ছিল, অর্থাৎ সেখানে প্রশাসনিক লেভেলে আলাপ আলোচনাগুলো কিন্তু কখনো বন্ধ হয় নাই। এখানে ডোনাল্ড ট্রাম্প চাপানুতর দিচ্ছে ঠিকই আছে, কিন্তু ওর প্রশাসন কিন্তু ভারতের প্রশাসনের সাথে আলাপ আলোচনা কিন্তু ভিতরে এগুলো কিন্তু চালাচ্ছিল। এবং এর জন্যেই কিন্তু বস্তুত মালয়েশিয়াতে যখন এই যে যখন গেছে ডোনাল্ড ট্রাম্প, তখন কিন্তু এই যে তার যে প্রতিরক্ষা যে উপদেষ্টা হেক্সায়েত নাকি প্রতিরক্ষা মন্ত্রী, তার সাথে এই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কিন্তু এই প্রতিরক্ষা চুক্তিটা হয়। খেয়াল করতে হবে 10 বছর মেয়াদি একটা যদি চুক্তি করতে হয় তো তা মানে এটা ওট ছেড়ে তোর বিয়ে কিসিমের কিন্তু হয় না, মানে এই ছেড়ে তোর বিয়ে চল, এরকম হয় না। এই ধরনের একটা চুক্তির মানে কনসিকুয়েন্স তো অনেক, তাই না? আমেরিকার সাথে একটা চুক্তি করবে ভারত, অর্থাৎ এর পিছনে অনেক দিনের কিন্তু আলাপ আলোচনা, বুঝ পড়া এগুলো কিন্তু ছিল। এখানে কার লাভ বেশি কার লস বেশি
আবার উভয়ের স্বার্থ যাতে সংরক্ষিত হয়। তার মানে অনেক দিন ধরে আলাপ আলোচনা না চললে কিন্তু এই ধরনের চুক্তি কিন্তু হয় না। যারা নাকি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু ঠিকঠাক মতোই বুঝতে পারেন যে হুট করে একখান সোথা লেখলো, তারপরে ওই আমেরিকা বলল যে রাজনাথ সিংকে আসেন আমরা এখন সই করি, না বিষয়টা তাহলে এরকম না। অর্থাৎ এটাও কিন্তু নির্দেশ করে যে উপরে উপরে যতই চাপানুতর চলুক না কেন, ভিতরে ভিতরে যে আলাপ আলোচনা চলে যাচ্ছিল বা চলছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তাহলে এইটা আসলে কি নির্দেশ করে? নির্দেশ এটাই করে যে এখানে আমেরিকা কিন্তু ভারতের অনেক বিষয়ে তারা কিন্তু মেনে নিয়েছে। আবার অবশ্য ভারতও আমেরিকার কিছু কিছু দাবি মেনে নিয়েছে। যেমন আমেরিকা চাচ্ছিল, মানে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছিল যে ভারত যেন আমেরিকা থেকে তেল কেনে, কিছু সামরিক সরঞ্জাম কেনে, আর অন্যান্য জিনিসপত্র যেন কেনে। এই ভারত কিন্তু সেটা করছে। অর্থাৎ আগে যেমন ব্যাপকভাবে রাশিয়া থেকে তেল আনতো, রাশিয়াকে বুঝিয়েছে যে দেখো আমরা এখন এমন শক্তিশালী হই নাই যে আমেরিকাকে একেবারে সাইডলাইন করে তোমাদের সাথে মিলেমিশে একেবারে খুব ভালো থাকবো না। আমাদের পাশেই দেখো পাকিস্তানকে লেলিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ওদিকে বাংলাদেশের ও লেলিয়ে দিচ্ছে। তো এতে করে আমাদের তো একটা বিরাট সমস্যা, আমরা এত ফ্রন্টে তো লড়াই করে পারবো না। তাহলে আপাতত তোমাদের এখান থেকে তেল কিছু কম কিনে ধরো 20% বা 30-40% বা 50% কমায় দিলাম, বাট তোমাদের এখান থেকে যে তেল নেব না তা না, নেব, বাট কিছু কমায় দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কিছু কিনি। বেটা পাগলা মানুষ, কিছুটা স্বস্তিতে থাক, তা না হলে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলে আমেরিকা থেকে তেল না কিনলে বা অস্ত্রপাতি কিছু না কিনলে আসলেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এবং একই সঙ্গে আপনারা খেয়াল করবেন এই যে চায়নার সাথেও কিন্তু আমেরিকার খুব মানে চাপানুতর লড়াই, ট্যারিফ, এটা নানা কিছু হয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে পৃথিবীতে সবচাইতে বেশি সয়াবিন উৎপাদিত হয়। সয়াবিন মানে যে সয়াবিন তেল বাংলাদেশের মানুষ খায়, বা যে সয়াবিন দিয়ে কিন্তু ওই মাছের খাবার, গরুর খাবার, গবাদি পশুর খাবার টাবার এগুলো তৈরি হয়, সবচাইতে বেশি উৎপাদিত হয় কিন্তু আমেরিকাতে। এবং এই আমেরিকার সবচাইতে বড় ক্রেতাই সয়াবিনের চায়না। এবং আমি দেখলাম যে প্রায় কত মানে 1 কোটি টনেরও উপরে মনে হয় সয়াবিন মানে নাকি এরকম। তার মানে সেটা অনেক একটা বিশাল ভলিউম। এবং এই যে চায়নায় যে এই সয়াবিন তেলে যে আমেরিকা থেকে কেনে না, এর ফলে আমেরিকার যে মোটামুটি একটা উল্লেখযোগ্য সংখ্যক যে কৃষক সমাজ আছে তারা কিন্তু বস্তুত লাভের মুখ দেখে এবং তারা টিকে থাকে। সুতরাং এখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও একটা মানে বিপদ ঘনায় আসতেছিল যে মাঝখানে হঠাৎ করে 2-3 মাস কিন্তু এই চায়না কিন্তু বলছিল মানে কি চায়না অলরেডি কিন্তু ওই সয়াবিন কেনা বন্ধ করে দিয়েছিল যে আমরা কিনবো না। এবং তখন কিন্তু প্রচণ্ড চাপ পড়ে এই ডোনাল্ড ট্রাম্পের উপরে কৃষকদের পক্ষ থেকে। এবং ইন দি মিন টাইম আমেরিকার মধ্যেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরোধী অনেক বড় বড় মিছিল, প্রতিবাদ শুরু হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাচ্ছিল, যেভাবে করতে চাচ্ছিল, বিশ্ব রাজনীতি যে ওইভাবে চলে না, ভূ রাজনীতি যে ওইভাবে চলে না, এটা অনেক ক্ষেত্রে সে বুঝতেছিল না। তার ধারণা ছিল আমেরিকা মানে অল ইন ওয়ান পাওয়ার, মানে সর্বসেরা শক্তি, এত তোয়াজ করে চলতে হবে কেন? কিন্তু সে বুঝতে পারতেছিল না যে দুনিয়াতে আরও অনেকগুলো শক্তি অলরেডি হয়ে গেছে। আমেরিকার সমকক্ষ না হলেও অন্তত 60-70% কিন্তু আমেরিকার সমকক্ষ হয়ে গেছে। যেমন চায়না, আমেরিকার প্রায় মনে করেন 60-70% হয়ে গেছে। ভারত মনে করেন আমেরিকার 40-50% হয়ে গেছে। তো এগুলোকে পরোয়া না করে আমেরিকা যদি মনে করে যে আমি একা যা ইচ্ছে খুশি করবো, যা ইচ্ছে খুশি মানুষকে বলবো, দেশকে বলবো, আর তারা শুনবে, বিষয়টা তো আসলে তা না। আজকে থেকে 25-30 বছর আগেও যদি আমেরিকা যা বলতো তাই শুনতো, কিন্তু এখন তো সিচুয়েশন সেটা না। ফলে উপরে উপরে ডোনাল্ড ট্রাম্প যতই সাফানুতার সাফাবাজি করুক না কেন, ভিতরে ভিতরে কিন্তু মানে কাজ ঠিকই হচ্ছে। এই যে যেমন আজকে না কালকে এই যে এই কোরিয়াতে ডোনাল্ড ট্রাম্প গেছে না, সেখানে কিন্তু চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংও আসছে এবং এয়ারপোর্টে বসে তারা মিটিং করছে। মিটিং করে তারা অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য পোষণ করে একটা পর্যায়ে কিন্তু চায়না বলছে ঠিক আছে, আবারও আমরা ওই আমেরিকা থেকে আমরা সয়াবিন কেনা শুরু করব। আর ডোনাল্ড ট্রাম্পকে কথা দিয়েছে। ইন দি মিন টাইম কিন্তু চায়না একটা কাজ করছিল, ওদের যে অলমোস্ট প্রায় 90% রেয়ার আর্থ মাইনারলস যেগুলো কিন্তু সারা পৃথিবীতে সাপ্লাই দেয় চায়না,
এবং এই ক্ষেত্রে চায়নার কিন্তু একচ্ছত্র আধিপত্য। আর এই রেয়ার আর্থ মিনারেলস, আমি জানি না এখন এগুলো রেয়ার আর্থ মিনারেলসে কী কারণে বলে, হয়তো অ্যাভেলেবেল সেগুলো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এগুলোর ব্যবহার তো কিন্তু ব্যাপক। এই যে মিসাইল তৈরি করবে, কম্পিউটার তৈরি করবে, মোবাইল তৈরি করবে, শিপ তৈরি করবে, মানে আধুনিক যত ডিভাইস আছে এগুলো তৈরি করতে রেয়ার আর্থ মিনারেল লাগে, এবং এর প্রায় 80 থেকে 90% সাপ্লাই দেয় চায়না। তো এই ডোনাল্ড ট্রাম্পের পাগলামি ঠেলায় চায়না বলছে আমরা 1 গ্রামও রেয়ার আর্থ মিনারেল আর আমেরিকাতে পাঠাবো না। এবং যখন এটা বলছে তখন কিন্তু আমেরিকার টনক নড়ছে। তাহলে ওরা যে ওই মিসাইল উৎপাদন করে বা বিভিন্ন উইপন্স বা ডিভাইস শিপ এগুলো উৎপাদন করে, তো রেয়ার আর্থ মিনারেল না পাইলে তো উৎপাদন করতে পারবে না। তো এই বুসানে বসছিল, বুসান এয়ারপোর্টে, সেখানে ডোনাল্ড ট্রাম্প আর শি জিনপিং বসে বলছে যে আচ্ছা ঠিক আছে, এখন আস্তে আস্তে আমরা একটা সমঝোতায় আসি, এবং চায়না বলছে যে আমরা ঠিক আছে মিনারেল আমরা আবার রপ্তানি শুরু করব। তার মানে আস্তে আস্তে কিন্তু শেপে আসতেছে। এবং এই জিনিসগুলোর মাহাত্ম্য কী দাঁড়াচ্ছে? মাহাত্ম্য এটাই দাঁড়াচ্ছে যে এই যে ভারতের সাথে এই যে প্রতিরক্ষা চুক্তিটা হলো না, তো এখানে ভারতের স্থানীয় যে স্বার্থগুলো আছে, যেমন বাংলাদেশ, যেটা আমি আসলে বলতে চাচ্ছি, এটা একেবারে নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে ভারতের সাথে আমেরিকারই বাংলাদেশ সম্পর্কে কিন্তু একেবারে চূড়ান্ত একটা ডিসিশন হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাপারে কারা হস্তক্ষেপ করবে। এতদিন তো আমেরিকা ডাইরেক্টলি হস্তক্ষেপ করে বাংলাদেশে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করে একটা মানে পিকুলিয়ার একটা সিচুয়েশনে চলে গেছে, তাই না? আমার ধারণা যে ভিতরে ভিতরে আমেরিকা বলে দিয়েছে ভারতকে, যেটা নাকি ফেব্রুয়ারি মাসে একবার কিন্তু বলছিল নরেন্দ্র মোদীকে, যে বাংলাদেশের ব্যাপার নরেন্দ্র মোদী দেখবে। এবং অতপরে যে মাঝে বেশ কিছু মাস চলে গেছে না, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে, আমার যেটা মনে হয় যে আপনারা আজ এক কথা বলেন, কাল আর এক কথা বলেন, এইভাবে তো চলা যায় না। আপনারা বলবেন যে তোমাকে দায়িত্ব দিলাম এটা, এরপরে যে উল্টাপাল্টা করবেন, এরপরে পাকিস্তানকে লেলা দিবেন, এরপরে ভারতকে লেলা ওই বাংলাদেশকে লেলা দিবেন। তো এইটা কোন ধরনের কথা? আপনারা যদি খেয়াল করেন যে যখন থেকে ভারত এই যে এই আমেরিকাকে পাত্তা দিচ্ছিল না, তখনই কিন্তু দেখবেন যে পাকিস্তানকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অতি আধিক্যতা, এগুলো কিন্তু আমরা দেখছি, নাকি দেখি নেই? দেখছি। এবং এর পিছনে অবশ্য তার নোবেল পুরস্কার পাওয়ার একটা ব্যাপার স্যাপারও ছিল। যখন নোবেল পুরস্কার সে পাইলই না, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখবেন যে পাকিস্তান নিয়ে এই যে আমেরিকার এই যে মাত্রা ছাড়া আধিক্যতা না, এটা কমে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ, ও ঠিকই জানে যে পাকিস্তানের এই যে সেনাবাহিনী অথবা রাজনীতিবিদরা এরা বস্তুত এই যে আমেরিকার থেকে পয়সা পাওয়ার জন্য এই ধান্দাবাজিগুলো করছে। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু ব্যবসায়ী মানুষ, সে কিন্তু টাকা দিতে চাইবে না। এবং যখন টাকা দিতে না চাইবে তখন পাকিস্তানের সেনাবাহিনী আর বেশি কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্পের কথায় ফালাফালি করবে আমার তো মনে হয় না। কারণ অলরেডি ওই যে $38 ট্রিলিয়ন কিন্তু ডেফিসিট, মানে মানে ঋণ, ডেফিসিট না, ঋণ কিন্তু অলরেডি আমেরিকার ঘাড়ে আছে। তো এটা তো মারাত্মক জিনিস, যে কোনো মোমেন্টে আমেরিকা কিন্তু কলাপস করতে পারে, এ ধরনেরও কিন্তু একটা সম্ভাবনা আছে যদি এই যে ব্রিক্স খুব শক্তভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ায় আর কি। ওই যে আগেই বলছি যে ভারত আগের মতো না, এই 20, 25, 30 বছর আগের ভারত না, যখন আমেরিকা এই পাকিস্তানকে নিয়ে নানা রকম মানে আধিক্যতা শো করছিল, সাথে সাথে ভারত অ্যাকশানে চলে যায়। সাথে সাথে তারা কি করে, এই তালেবান সরকারের সাথে সম্পর্ক গড়ে তোলে। তালেবানের যে পররাষ্ট্রমন্ত্রী ভারতে আসে এবং তালেবানরা একেবারে উজাড় করে ভারতকে দিয়ে দেয় সব কিছু, তাই না? এখন তো শুনতেছি যে আফগানিস্তানের যে ওই রেয়ার আর্থ মাইনারেলসের যে এগুলো উত্তোলনের বিষয়টি, সেগুলোও নাকি ভারতকে দিয়ে দিবে। তো কেন এটা করলো? এই পাকিস্তানকে চাপে রাখার জন্যে অর্থাৎ। এবং সাথে সাথে আমরা দেখলাম যে দামাদাম পাকিস্তানি বিমান গিয়ে আফগানিস্তানের উপরে বোমা মারা শুরু করলো, তাই না? আর ওই তালেবানরাও তো ছাড়ার পাত্র না, তারাও কিন্তু এসে পাকিস্তান আক্রমণ করলো। তো ঘটনা যখন এরকমই হলো, তখন ডোনাল্ড ট্রাম্প দেখলো যারে আমি পাকিস্তানকে লেলা দিয়েছিলাম ভারতের এগেনস্টে, তো ভারত দেখি উল্টে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে তালেবানদেরকে, তাই না? আবার ওদিকে বালুচিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠী, সেটা তো আছে। এবং এখানে ওই যে ডোনাল্ড ট্রাম্প বাগরাম বিমান ঘাঁটি আবার চায়। তো এখানে ভারত ভয়ঙ্কর রকম একটা কূটনৈতিক খেলা খেলছে, এই তালেবানের সাথে সম্পর্ক করে বাগরাম বিমান ঘাঁটির দায়িত্বও নাকি ভারতকে বুঝাইয়া দিচ্ছে বলে এরকম, যেটা আমরা দেখলাম।
তো আলটিমেটলি আমেরিকা যা চাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা খুব সহজে পাবে বলে মনে করছিল, তো দেখে যে বিষয়টা তাহলে ওরকম না, এবং তার পারিষদবর্গ তাকে বুঝিয়েছে যে এখন পাগলামি করার টাইম না, এবং এখন ভারতকে এইভাবে উপেক্ষা করা এটা আমাদের আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এবং যে কারণেই বস্তুত এত কিছু ডামাডোলের মধ্যে কথা নাই বার্তা নাই, এই যে এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে, বুঝছেন। এখানে আর একটা ফ্যাক্টরও কাজ করছে, কারণ এই যে বাংলাদেশে এই যে শেখ হাসিনার পতনের কারণ ছিল যে ওই যে ডিপ স্টেটের যে বিষয়, বাংলাদেশে করিডোর চায়, একটা মিলিটারি বেস তৈরি করবে, এরকম নানা কিসিমের বিষয় টিষয় ছিল না। তো এখন দেখা যাচ্ছে যে সেটাও আসলে সফল হবে না, কারণ এই জায়গায় ভারত আর চায়নার যতই শত্রুতা থাক, এই অঞ্চলে সরাসরি আমেরিকা এসে ঘাঁটি করবে এটা ভারতও চায় না, এবং চীনও কিন্তু চায় না। অতএব এর ফলাফল আমরা যেটা দেখলাম, অতি দ্রুত কিছু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এতদিন ধরে আমরা শুনতাম যে আরাকান আর্মি, ওই যে মায়ানমারের যা জান্তা যে সেনাবাহিনী, তাদেরকে মানে পরাজিত করে অনেক জায়গা দখল করছিল না, রাখাইন প্রদেশ দখল করছিল না। এখন শোনা যাচ্ছে যে এখন জান্তা বাহিনী পাল্টা মার দিয়ে অনেক জায়গায় কিন্তু আরাকান বাহিনীকে পরাস্ত করে দিচ্ছে এবং পুনরায় দখল করছে। কেন? কারণ চায়না বিপুলভাবে এই জান্তা অর্থাৎ মায়ানমারের যে সরকার, সেই সরকারের সেনাবাহিনীকে বিপুল পরিমাণে অস্ত্রপাতি দিয়ে সাহায্য করছে। অর্থাৎ অ্যাট এনি কস্ট আমেরিকার এই যে এখানে ঘাঁটি বানানোর যে প্ল্যান পায় তারা, এগুলো বন্ধ করবে। তো এখন তো দেখা যাচ্ছে যে আমেরিকা বুঝতে পারছে যে এখানে তো আসলে এটা হবে না। তাহলে যে উদ্দেশ্যে এত টাকা পয়সা এই যে বাংলাদেশের পিছনে খরচ করছিল, এখন তো দেখতেছে এটা পুরাই পানিতে গেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে কোনো কিছুই হচ্ছে না, এবং এর ফলাফলে আমরা কিন্তু অতি সত্ত্বর দেখতে পাবো, দেখবেন যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো আচরণ চেঞ্জ হয়ে যাবে, এবং অলরেডি সেটা হচ্ছেও। আপনারা যদি খেয়াল করেন যে বিএনপির উপরে দেখবেন যে এখন এই বর্তমান সরকার খড়গহস্ত, অর্থাৎ বিএনপিকে কিন্তু কোনো ফাত্তা ফুত্তা দেয় না। দেখেন না যে বিএনপির নেতারা বাইরে যাবে, শুনলাম যে এহসানুল হক মিলন, তাকে কিন্তু এয়ারপোর্টে যাইতে দেয় না, চিন্তা করা যায়। তারপরে শুনলাম যে গতকাল আমির খসরু মাহমুদ চৌধুরী, সেও নাকি বিদেশে যাইতে চাইছিল, তাকেও নাকি এয়ারপোর্ট থেকে ফেরত দিয়ে দিয়েছে। এটা চিন্তা করা যায় কীভাবে এটা সম্ভব। এবং ওই যে জুলাই খসড়া মশড়া কী জানি চুক্তি মুক্তি না, জুলাই সনদ, এইগুলো নাকি ওরা টাল্টিয়ে ফেলছে, বিএনপিকে জানায় নেই। এবং নট অনলি দ্যাট, অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু ওই নানাভাবে গ্রেপ্তার করা হচ্ছে, এবং খুব দ্রুত এই বিএনপির উপর একটা সাঁড়াশি আক্রমণ চলবে। এটা কেন? আমার ধারণা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে এই যে আওয়ামী লীগের উপর যে স্টিম রোলার চলছে না, আমেরিকার পরামর্শে মনে হয় সেইটাকে একটু প্রশমন করার জন্যে, অর্থাৎ আওয়ামী লীগের জন্য একটা স্পেস তৈরি করার জন্যে এই সরকার খুব দ্রুত দেখবেন যে এই বিএনপির উপর খড়গহস্ত হবে। কারণ আওয়ামী লীগের উপরে সবচেয়ে বেশি স্টিম রোলার চালিয়ে আছে তো বিএনপি, তাই না? তাহলে বিএনপির উপরে যদি এখন স্টিম রোলার চালায়, আর এদিকে আমেরিকা ভারতের যদি সম্পর্ক উন্নত হয়ে যায়, তাহলে এখানে আওয়ামী লীগের স্পেস তৈরি করার জন্য বিএনপিকে দমন করা লাগবে না। তা নাহলে আওয়ামী লীগের লোকজন বেরোবে কী করে? আমার ধারণা সাম্প্রতিক এই যে বিএনপিকে যে এই অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই পাত্তা দিচ্ছে না, এটা আমেরিকার থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা এটা করো, না করলে কিন্তু তোমরা নিরাপদ আশ্রয়ে যাইতে পারবে না। মানে এখন এই যে যারা এখন ক্ষমতায় আছে না, সেফ এক্সিটের জন্যে এই আমেরিকার পরামর্শেই কিন্তু বিএনপির উপরে খড়গহস্ত হচ্ছে। এবং আমরা তো এটা খুব ভালো করেই জানি যে বিএনপিকে আমেরিকা কখনোই পছন্দ করে না। এই বিএনপির যে নেতা, এই যে তারেক রহমান, তার উপরে তো নিষেধাজ্ঞাই আছে, আমেরিকা যাইতে পারে না। আমেরিকা কোনোভাবেই চায় না যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে এই এতদিন এই যে বিএনপি কিন্তু নানাভাবে নানা কায়দায় কত মানে সামসামি করে হলেও চাচ্ছিল যে কোনো মতে ইলেকশন টান হোক, এবং সেই রকম একটা দিকে যাচ্ছিল। কিন্তু ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, এটাতে কিন্তু আওয়ামী লীগের লস হয়। কিন্তু কারণ আওয়ামী লীগ তো যদি লাস্ট মোমেন্টেও যদি তাদের যদি ইলেকশনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে তো সেটা সম্ভব না, তার তো সময় দরকার। তাহলে এখানে ওই যে খালি যে এনসিপি অথবা জামাতের জন্য যে ইলেকশন ফেব্রুয়ারিতে বন্ধ করতে হবে তা না, আওয়ামী লীগের জন্যও কিন্তু বন্ধ করতে হবে। কিন্তু বিএনপি চাচ্ছে ইলেকশন তাড়াতাড়ি করতে, তাই না? কিন্তু এখন আমরা তো বুঝে গেছি যে এই যে ইলেকশন হবে না, নানা রকম অজুহাত শুরু হয়ে গেছে। এটা কি কেন? আমার ধারণা আমেরিকা থেকে বলা হয়েছে
যেটা করো বিএনপির উপরে চড়াও হও, আওয়ামী লীগের জন্য স্পেস ক্রিয়েট করো, তাহলে তোমরা হয়তোবা কেউ কেউ মাপ পাইবা, আদারওয়াইজ কিন্তু তোমাদের জন্য কপালে বহুত দুর্ভোগ আছে। এটা কেন? কারণ আমরা অতীতে বহু জায়গায় বহুভাবে দেখেছি যে আমেরিকা কোনো জায়গায় গিয়ে কোনো লেজুর বৃত্তি কিছু যদি তৈরি করে, যখন আমেরিকা চলে যায় তখন তাদেরকে কিভাবে ফেলে রেখে চলে যায় বিপদের মধ্যে, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি। তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে হয়তো সেভাবে বলে দিচ্ছে যে ঠিক আছে, তোমাদেরকে মানে সতর্ক করে দেওয়া হচ্ছে, এখন এগুলো করো, তাহলে হয়তো তোমরা নিরাপদে কেটে পড়তে পারবা। আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে, মানে আলটিমেটলি খুব ড্রামেটিক চেঞ্জ হতে যাচ্ছে, এবং মনে হয় না যে 6 মাস লাগবে আওয়ামী লীগের আবার এই রাজনীতিতে ফিরে আসতে। আমার তো ধারণা 2-3 মাসের মধ্যেই দেখবেন যে অনেক ড্রামেটিক চেঞ্জ হবে। অন্তত এই ভূ রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটতেছে তার প্রেক্ষিতে যদি বাংলাদেশের পরিস্থিতি যদি আলোচনা করা হয় বা দেখা হয়, এরকমই মনে হচ্ছে আর কি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।